আমার বিয়ে হয়েছে আমার চাচাতো ভাইয়ের সাথে। সে আমাকে মা রোধর করে। আমিও কম কিসে। মুখে মুখে অনেক তর্ক করি। আমিও দুই চার ঘা দেই। আরজুর কথা শুনে সামনে বসে থাকা পুলিশ অফিসার হেসে উঠলেন আর বললেন, তাহলে এখন কি আপনি আপনার স্বামীর নামে কমপ্লেইন লিখতে এসেছেন? আরজু বলল, না। তাহলে কি সমস্যা বলুন, চেষ্টা করব সব ঠিক করার। আরজু বলল, আজ 2 মাস হয়ে গেছে, দেখুন গালে এখনো একটু দাগ আছে। শালার ভাই আমাকে মেরে নিজেই উধাও হয়ে গেছে, খুঁজে পাচ্ছি না। তাই মিসিং কমপ্লেইন লিখাতে আসলাম। তাহলে তো অনেক ভালো হয়েছে আপনার জন্য মনে হচ্ছে, ম্যাডাম। আপনাকে মারধর করার আর লোক নেই। আপনি চাইলে তার বিরুদ্ধে নির্যাতনের মামলা করতে পারেন। আরজু একটু বিরক্ত মুখে বলল, আপনি বুঝতে পারছেন না, আমি ওকে একটুও সহ্য করতে পারতাম না। কিন্তু কয়েকদিন যাবৎ না খেয়ে আছি, খিদে পায় না, সব ফাঁকা ফাঁকা লাগে আমার। আমার চিল লাইফ কে চিল্লাচিল্লি করে রেখে গেছে, ঘুমাতে পারি না, ঠিক মতো হাসতেও পারি না আর আগের মতো। আমার সব এলোমেলো হয়ে গেছে স্যার। তাকে খুঁজে বের করুন। পুলিশ বললেন, আচ্ছা, আপনি শুরু থেকে বলুন, আমি শুনি, এরপর কাজে নামবো ইনশাআল্লাহ। কথা বলার পরপরই ফোন বেজে উঠল ইন্সপেক্টর বরান মাহফুজের। বার কয়েক কেটে দিলেন, তারপরেও লাভ হলো না। আরজুর সামনে মুচকি হেসে একটি রুমে গেলেন। আরজুর থেকে দূরে বসে আছে এক বৃদ্ধ লোক, হাতে তার খাবারের বক্স। পাশে আরো অনেক পুলিশ কাজ করছে। কেউ কানে ফোন ধরে আছে তো কেউ কাগজপত্র ঘাটাঘাটি করছে। নানা মানুষ নানান কাজে ছুটে চলেছে, কিন্তু আরজুর সবকিছু যেন থমকে গেছে। সবকিছু নিশ্চুপ, নীরবতা পালন করছে। সবার কথা মাঝে মাঝে কানে আসে না, কোথায় যেন হারিয়ে থাকে সে। হ্যালো ম্যাডাম, হ্যালো। এই যে। ধাক্কা খেয়ে চমকে উঠল আরজু। বলল, জি। ইন্সপেক্টর বরান বললেন, কোথায় হারিয়েছিলেন? আপনার চাচাতো ভাইয়ের নাম কি? মানে, আপনার স্বামীর নাম? আরজু বলল, তিমুর মির্জা। আর আপনার নাম কি? আমার নাম আরজু মির্জা। পুলিশ ইন্সপেক্টর বরান বললেন, তার মানে তো মনে হচ্ছে ভদ্র ফ্যামিলির মেয়ে আপনি। বোরানের কথা শুনে চেহারার দিকে ভালো করে তাকালেন আরজু। পুলিশ ইন্সপেক্টর দেখতে ভালোই, সুস্বাস্থ্য অধিকারী, বেশ ফিট ও জিম করা বডি। জিম বলার অবশ্য কারণ আছে। আজকালকার যুগে অনেক অফিসার ঘুষ খেয়ে পুরি বের করে ফেলেছে। তা এই অফিসারের নেই। গায়ের রং হলদে ফর্সা, চাপ দাড়ি রেখেছেন। মনে হয় নামাজ পড়েন। তবে এটা বলা ভুল হবে, এমন যুগে অনেকেই শখ করে রাখে দাড়ি, ফ্যাশন দেখানোর জন্য। আরজু বলল, আপনি কি বিবাহিত? বোরান আরজুর কথায় একটু তাজ্জব হলেন। মেয়েকে কিছু বললে তার উল্টোটা বলছে, এ কেমন? জি হ্যাঁ, মোতরমা, আমি বিবাহিত। এবার বলুন, কি এমন ঝামেলা হয়েছিল আপনাদের মধ্যে, যে আপনাকে রেখে সে উধাও হয়ে গেছে? আরজু বলল, আমার গলা অনেক শুকিয়ে গেছে। কিছু আনবেন? ইন্সপেক্টর বোরান একটি ছেলের নাম ধরে ডাকলেন। তুহিন। এই তুহিন, এদিকে আয় তো। 8-9 বছরের একটি বাচ্চা ছেলে, পরনে গেঞ্জি আর শর্টস পরে, ছুটে এলো আর বলল, বলুন স্যার। যা তো, 1 কাপ চা নিয়ে আয়, সাথে পানি। আরজু বলল, হু হু, না না, আমি চা খাই না। 7 আপ নিয়ে আসুন। বোরান কি বলবে ভেবে পাচ্ছেন না, সে কি আজ কোনো পাগলের পাল্লায় পড়েছে নাকি? চোখে মুখে হাত দিয়ে বললেন, তুহিন, যা, 7 আপ নিয়ে আয়, জলদি। তুহিন মাথা নেড়ে বলল, হ, এখনই আনতাছি। বলেই বাহিরে চলে গেল। বোরান বললেন, কোথা থেকে শুরু হয়েছিল? আমার অনেক বিয়ের প্রস্তাব আসতো একদিন। আমার অনেক বিয়ের ঘর আসতো একদিন, আবার আমাকে এক ছেলে পক্ষ দেখতে আসলো। আমার পরিবারের সদস্য বলতে দাদু, চাচু, চাচি, আমার ছোট বোন পিঙ্কি, আব্বু, আম্মু, নিয়ে জয়েন্ট ফ্যামিলি। ও, আমার চাচাতো ভাই তিমুর ছিল। সে 10 বছর বয়সে ঢাকায় চলে যায়, তার মামা ও মামির সাথে পড়াশোনা করতে। অনেক বছর হয়ে গেলেও আমি আর তাকে দেখিনি। তবে সেই দিন, যখন আমাকে ছেলে পক্ষ দেখতে আসলো, আমি খুব নেচে নেচে তৈরি হয়েছিলাম। আমি জানি, এই সম্বন্ধ টিকবে না। চাচি টিকতে দেবেন না। আমাদের পরিবারে 2 সাপনেউল আছে, তারা হলেন আমার মা ও চাচি। আমার মা চান আমাকে নিজের কোনো আত্মীয়ের ভিতরে বিয়ে দেবেন না, কোনোভাবেই না। প্রায় নিজে নিজে ঘরে ঘটক ডেকে আনতো। আমিও এতে অনেক বিরক্ত থাকলেও কিছু বলতাম না, কারণ বলে লাভ নেই। ওদিকে, আমাকে নিজের পুত্রবধূ করার জন্য আমার চাচি পাগল। নানান ছলাকলা করা নিয়ে ব্যস্ত থাকেন তিনি,
কি করে আমাকে নিজের পুত্রবধূ করবেন তা নিয়ে প্রায় এই বিষয়ে ঝামেলাও হয়ে থাকে। এটা আমাদের পরিবারের প্রতিদিনের রুটিন বলতে পারেন। শুধু আমার চাচি যে চাই তা কিন্তু নয়, দাদু, বাবাও যুক্ত। কিন্তু চাচা আমার মায়ের দিকে, সেও চান না আমরা বিয়ে তিমুরের সাথে হোক। কারণ তখন তিমুর একেবারে বেকার ছিল, শুধু পড়ালেখা করত। বাবা হিসেবে কখনো চাইতো না যে বেকার ছেলের বিয়ে হোক। কিন্তু চাচি ছিল খাঁড়তোত্তারা। সে নিজে যা বলতো তাই। ছোট বোন পিঙ্কি আম্মুর সাথে সহযোগিতা করছে। নানান রকমের মিষ্টি থেকে শুরু করে সবকিছু রেখেছে পাত্রপক্ষের টেবিলে। নিজের হাতে তৈরি করা সন্দেশও আছে সাথে। চাচি সোফায় বসে হাতে টিভির রিমোট দিয়ে একের পর এক চ্যানেল চেঞ্জ করছে। তা দেখে আমার মা রিক্তা বেগম একটু মুখ বাঁকিয়ে ফলের ট্রে ধরিয়ে দিল পিঙ্কির হাতে। আর খুব ভাব নিয়ে বলল, আমাদের সুখ তো কারোর সহ্য হয় না রে পিঙ্কু। যা যা, এটা নিয়ে রেখে দে। আজ দেখি কে বিয়ে আটকায়। চাচি মায়ের দিকে তাকিয়ে বাঁকা হাসি দিয়ে বলল, আমার ছেলের জন্য কি মেয়ের অভাব পড়েছে নাকি? হু। আজ আর্য বের হবে, কাল আমার ছেলের বউ ঢুকবে। হু। বলি আবার টিভির দিকে চোখ দুটো লাগিয়ে দিল। ছোট বৌমা, ঘর থেকে কিসের এত শব্দ আসছে? কি সব ইংলিশ উর্দু গান চলছে? বাড়ির কর্তা আজাদ মির্জার কথায় তুলাই বেগম বলল, কি আর বাবা, বাড়ির ঢঙ্গি মেয়ে আর্য দিয়ার নাচানাচি করছে। এসব কি বৌমা? এত আয়োজন কিসের জন্য? কার বিয়ে? দেখে মনে হচ্ছে বিয়ের আয়োজন করছে। রিক্তা বেগম হাসিমাখা মুখে এসে আজাদ মির্জাকে মিষ্টি এগিয়ে দিলেন। আর বললেন, নিন বাবা, মিষ্টি খান। ছেলে আমেরিকা থাকে, দেখতেও সুদর্শন, বাবার বিজনেস সামলায়। আমাদের আরজুর জন্য এই রকম ছেলেই তো দরকার, তাই না? তুলাই বেগম একটু কঠিন স্বরে বললেন, নিন বাবা, খেয়ে নিন মিষ্টি। আপনার তো আবার ডায়াবেটিস আছে, পরে খেতে পারবেন কি না? খান, খান এই সুযোগে। আজাদ মির্জা কিছুই বুঝতে পারছে না। এর আগেও এমন হয়েছে, যবে থেকে দুই নাতি নাতনি হয়েছে, ঠিক তবে থেকেই এই অবস্থা তার। ছেলের বউদের কথা সে একটুও বুঝে না। দুইজন সব সময় একে অপরকে খুঁচিয়ে খুঁচিয়ে কথা বলে। এর মাঝখানে ফেঁসে পড়ে তার দুই ছেলে অথবা সে নিজেই। ঘর থেকে গানের আওয়াজ একটু কম আসছিল, তাই কথা বলতে পেরেছিল। আস্তে আস্তে আরজুর ঘর থেকে আবারও আওয়াজ আসছে। চোখে কাজল, ঠোঁটে লাল লিপস্টিক দিয়ে নাচানাচি করছে সে। সাউন্ড বক্সে বাজা গান, কামন কামন বেবি, ইংলিশ গান। নেচে নেচে সাজগোজ করছে আরজু। আবারও গান হলো, সাজানো জিঘার আয়, দুলহান কিউ শর্মায়। পেছনে থেকে পিঙ্কি ডাক দিয়ে বলল, আপু, আপুরে, এইবার মনে হয় তোর বিয়ে হয়ে যাবে, মনে হচ্ছে। পিঙ্কির কথায় মিউজিক বক্স বন্ধ করে ফেলল আরজু, আর বলল, তুই কি বলছিস এসব? বর্তমান? তার মানে কি, আপনার বিয়ে তো তিমুর মির্জায়ের সাথে হয়েছে, তাই না? কথাটি বললেন ইন্সপেক্টর বোরহান। জি হ্যাঁ। এরপর কি হয়েছিল? সেদিন কি তিমুর মির্জা বাড়িতে এসেছিল? পেছনে থেকে কথা ভেসে এলো। আরজু একটু মাথা ঘুরিয়ে দেখল, সেই বৃদ্ধ লোকটি খাবারের বক্স নিয়ে হাবিলদারকে বলছে যেন এই খাবারটা তার ছেলেকে খেতে দেওয়া হয়। বৃদ্ধ লোকটি অনেক আকুতি মিনতি করল যেন খাবারটা একবার তাকে খাওয়ানো হয়। হাবিলদার বারবার বললেন, বাহিরের খাবার এখানে এলাও করা হয় না। বয়স্ক লোকটির চোখ মুখ একদম শুকিয়ে গেল। আর কিছু না বলেই বেরিয়ে গেলেন খাবার বক্স নিয়ে। এই যে মিস আরজু, কি ভাবছেন? আপনার কথাগুলো বলুন, আমার তো আরও কাজ আছে। আরজু ইন্সপেক্টর বোরহানের কথায় উল্টো প্রশ্ন করল, আচ্ছা, উনি কে? কে? ওই যে বৃদ্ধ লোকটি একটু আগে খাবার নিয়ে কথা বলছিলেন। বোরহান বললেন, এখানে নানা মানুষ নানা রকমের ঝামেলায় পড়ে আসে, যেমন আপনি এসেছেন আপনার স্বামীর মিসিং কমপ্লেন লিখাতে, ঠিক তেমনি ওই বৃদ্ধ চাচা এসেছিলেন তার ছেলেকে খাওয়াতে। তার ছেলে কি করেছে, ইন্সপেক্টর? তার ছেলের উপর খুনের মামলা আছে তাই। তাই, এটা সত্য না মিথ্যা আপনি জানেন? বোরহান বললেন, আমরা যাচাই বাছাই করেই তাকে ঢুকিয়েছি। আপনি আপনার সমস্যার কথা বলুন, বেশি সময় নেই। একটু পর আবার বোরহানের ফোন বেজে উঠল। তিনি হেসে উঠে অন্যদিকে চলে গেলেন। একা বসে আছে আরজু, আবারও ভাবছে তিমুরের সাথে সেই ঝামেলার কথা। সে যদি তিমুরের কথা মেনে নিত, তাহলে আজ তাকে এত একা অনুভব করতে হতো না। কান্না ও একাকিত্ব পালন করতে হতো না। এখনও তার মা, রাচর থাপ্পড়ের কথা মনে পড়ছে। চোখের নিচে কালো দাগ পড়েছে, তবে অতিরিক্ত ফর্সা হওয়ায় সেভাবে বোঝা যাচ্ছে না। পরনে সাদা চুড়িদার আরজুর। তো ম্যাডাম,
আমি আর আপনাকে সময় দিতে পারবো না, তাড়াতাড়ি বলে ফেলুন, আমাকে বের হতে হবে। একটি লাশ পাওয়া গেছে খাগড়াছড়ি জেলায়। বলি আবার চেয়ারে বসে পড়ল ইন্সপেক্টর বোরহান। বোরহানের কথায় আরজুর বুকের ভেতর ধপ করে উঠল। অতীত। আরজু বলল। পিঙ্কি কথা শুনে ঘাবড়ে গেলেও কিছু বলল না। যা হবে পরে দেখা যাবে। বাহির থেকে সালাম দেওয়া নেওয়ার আওয়াজ আসলো। একটু পর আমার মা রিক্তা বেগম এসে বললেন, এখন আয়, ছেলে চলে এসেছে। আমি কিছু না বলে শরবতের ট্রে হাতে নিয়ে চলতে শুরু করি। পরনে আমার লাল চুড়িদার, মাথায় ঘোমটা টেনে ছেলে পক্ষের কাছে যাই। সামনে বসে আছে দুই ছেলে আর এক মহিলা। একজন মধ্যবয়সী লোক আর একজন ৩০-৩৫ বছরের মাঝামাঝি বয়সী পুরুষ। মাথায় টাক পড়ে গেছে। আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম। তারা সালাম নিলেন। এক পাশে চাচি বসে আছেন, আর এক পাশে দাদু। আম্মু আর পিঙ্কি আমাকে নিয়ে তাদের সামনে বসিয়ে দিলেন। আম্মু হেসে হেসে তাদের মিষ্টি মিঠা খেতে বললেন। ছেলে আসেননি ভাবি। মহিলা বললেন, এই তো সামনে বসা, এই আমার ছেলে আফা। আমার মা রিক্তা বেগম একটু ঢোক গিলে বললেন, ও আচ্ছা। পাশে বসে আছে তুলাই বেগম। রিক্তা বেগমের কাণ্ড দেখে সে নিজেও মুচকি হেসে দিলেন। কারণ মহিলার ট্রাক পরা ছেলেটির দিকেই ইশারা করে দিয়েছেন। আরজু পাশে দাঁড়িয়ে। রিক্তা বেগম আরজুকে ইশারা করে নিচু হতে বললে আরজু ফিসফিস করে বলল, আম্মু, এই ছেলে তো ট্রাকলা শেষ। তুমি আমার জন্য ট্রাকলা ছেলে আনলে। রিক্তা বেগম হাসিমাখা মুখে লোকেদের সামনে রেখে মেয়ের কানে বললেন, কই ট্রাকলা? এই ছেলের কপাল একটু বড়, তাই এমন দেখাচ্ছে। ছেলে অনেক ভালো মা, তোকে সুখে রাখবে। নিজের ব্যবসা প্রতিষ্ঠানের আছে, আর কি চাই? মা, তাই বলে একটা ট্রাকলা ছেলের সাথে বিয়ে ঠিক করবে? সে তোমার ভাইয়ের বয়সী, আমার মামার সমতুল্য মনে হচ্ছে। ছি মা, ছি, আমি তোমার একমাত্র মেয়ে, আর তুমি কিনা এমন ছেলের সাথে বিয়ে ঠিক করলে? আমি বিশ্বাস করি না। বাংলা সিনেমার মতো মুখভঙ্গি করল আরজু। রিক্তা বেগম বললেন, ভুলে যাস না, পিঙ্কিও আমার মেয়ে। তোরা দুই বোন। আমি তোর ভালোর জন্যই করছি এসব। আরজু বলল, ধুর শালার ভাই, তোমরা আমাকে ভালোই বাসো না। এখন তো মনে হচ্ছে কোথাও থেকে করে এনেছ নিশ্চিত, না হলে এমন করতে পারতে না। সামনে বসে থাকা ভদ্রমহিলা তাদের কানে কানে ফিসফিস করা দেখে একটু চিন্তিত মুখে বললেন, তাহলে আফা, ছেলে মেয়ে একা একটু কথা বলুক। রিক্তা বেগম বললেন, জি। শেষ না করতেই আরজু মুখে কাপড় কামড়ে ঘরের ভেতর দৌড়ে গেল। রিক্তা বেগম বললেন, আসলে আমার মেয়ে অনেক লাজুক প্রকৃতির, তাই এমন করছে। লজ্জা পেয়েছে সে। সামনে বসে থাকা শ্রী পাত্র বলল, কিছুদিন আগে আমি আপনার মেয়েকে জিন্স আর টপ পরে বাহিরে দেখেছিলাম, আন্টি। অনেক সুন্দর লাগছিল, তাই মাকে বলেই এখানে আসা। রিক্তা বেগম বললেন, আস্তাগফিরুল্লাহ। এ হতেই পারে না, আপনি ভুল দেখেছেন। আমার মেয়ে এমন পোশাক একদমই পরে না। সে অনেক ভদ্র। পাশে বসে থাকা আজাদ মির্জা একটু কেসে উঠলেন, আর পিঙ্কিকে পানি এনে দিতে বললেন। পিঙ্কি পানি এনে দিল। রিক্তা বেগম রেগে গিয়ে বললেন, আমার মেয়েকে নিয়ে আপনাদের মনে এত কুৎসিত ভাবনা। ছি, আপনারা এখন আসতে পারেন, পরে কথা হবে। আসুন। ছেলে পক্ষ বলল, আমরা কি নিজে থেকে এসেছি? আজব, নিজের ঘটক দিয়ে ডেকে এনেছেন। বলি দুই পক্ষের মধ্যে তুমুল ঝগড়া শুরু হলো। একটু পর সোফার পাশে রাখা ফোনের রিং বাজল। ফোনটা তুলাই বেগমের হওয়ায় সে ফোনটা কানে ধরল। রুমের চেঁচামেচি শুরু হয়েছে অনেক, তা দেখে বাইরের ছাদে গেলেন ফোন নিয়ে আর কথা বলতে শুরু করলেন। কেমন আছিস সোনা? ফোনের ওপাশ থেকে আওয়াজ আসছে, ঠিক বোঝা যাচ্ছে না। তুলাই বেগম বলছে শুধু, তুই একবার আয়, মা মেয়ে মাঠে নেমে পড়ছে, এবার আমাদের পালা। এই মেয়েকে নিজের পুত্রবধূ করে ছাড়, যাই হোক। কি বলছিস? না না, আমি যা বলবো তোকে, তাই মানতে হবে। নয়তো তোর বাবার সংসার আমি করব না। তো বাবা কিছু করেনি, তবে তুই যদি আমার কথা না মানিস, তখন একটা পদক্ষেপ নিয়ে নেব, বলে দিলাম। আজ আবার ঘরে এনেছে আরজু ডিয়ারের জন্য। মেয়েটাও বেশ নির্লজ্জ, কেমন সেজেগুজে হাজির হয়েছিল, আবার দম ধরে লজ্জা পাওয়ার অভিনয় করছিল। আচ্ছা, তুই এসব বাদ দে। তুই কবে আসবি তাই বল। সত্যি, কাল? আরে আরে বাহ, তাড়াতাড়ি আয় মায়ের কাছে। মা তোকে কত বছর ধরে কাছে থেকে দেখে না। আয় বাবা। সন্ধ্যা হয়ে এসেছে প্রায়। তুলাই বেগম রান্নাঘরে গিয়ে চা বানাচ্ছেন। এদিকে মাথায় হাত দিয়ে বসে আছেন রিক্তা বেগম।
একটু পরপর তুলাই বেগমকে দেখছেন আর জোরে শ্বাস ফেলছেন। মনে মনে অনেক কথা চলছে। ইস, যদি লোকগুলোর সাথে খারাপ আচরণ না করতাম, তাহলে আজ বিয়ে হয়ে যেত। ধুর, কি ভাবছি, আমার মেয়ের জন্য তার চেয়ে ভালো ছেলে পাবো। অমন টাকলা মাথার সাথে বিয়ে না দিলেও চলবে। না না, যদি এই শয়তান জায়ের ছেলের সাথে আমার মেয়ের বিয়ে হয়ে যায়, তাহলে কি হবে? আমার মাথায় চেপে নাচানাচি করবে। এ হতে দেওয়া যাবে না। এমনিতেই বাড়ির সবাই উঠে পড়ে লেগেছে, যেন তিমুরের সাথে আমার মেয়ের বিয়ে হয়। পাশে বসে বই হাতে জোরে জোরে পড়ছে পিঙ্কি। সামনে তার সি পরীক্ষা। যাও পড়ছে আবার শুরু করে, তো আবার শেষ করছে। একটু পর রিক্তা বেগম গলা ছেড়ে বললেন, এই তুই কি সব পড়ছিস? মিদিকে যা, আমার সামনে থেকে সর, মাথা ঠিক নেই। আর রাগ ধরালে তোর আগে বিয়ে দিয়ে সরাবো। মানুষের এত পড়তে লাগে না। যে পড়ে সে একবার পড়লে পাস হয়, মাথায় ঢুকে। একটা কাজ কর, বইয়ের পৃষ্ঠা ধুয়ে পানি খা, যদি মাথায় কিছু ঢুকে। যত সব, একদম সব গল্প বাপের মতো হয়েছে, আহাম্মক কথাকার। সামনে থেকে সরে যা বলছি। পিঙ্কি কিছু বলবে, বুঝে উঠতে পারছে না। সে ফিসফিস করে বলল, লে বাবা, আমি আবার কি করলাম? বলি রান্নাঘরের দিকে মায়াভরা চোখ নিয়ে তুলাই বেগমের দিকে তাকিয়ে রইল। তুলাই বেগম ইশারা করে উঠে যেতে বললেন। পিঙ্কি বই হাতে নিয়ে ঘরে চলে গেল। এদিকে আজাদ মির্জা গলা শুনে দুজন পেছনে ফিরে চাইল। কই গো, বৌমা, দাও এক কাপ চা খাই। আর টিভির রিমোট কোথায়? এদিকে দাও, খবর শুনবো। রিক্তা বেগম বললেন, বাবা, টিভির কথা না শুনে আমার কথা একটু শুনলে ভালো হয়। একটু পর দরজার দিক থেকে আওয়াজ এলো। আমাকেও বলো, শুনি আরজুর আম্মু। ও তুমি এসেছো। আসো, শুনো তবে। বাবা হয়েছ তো নামের। মেয়ে বড় হয়েছে, তা তোমার খেয়াল আছে নাকি? আরজুর বাবা মাহিদ মির্জা বললেন, মেয়ের জন্য ছেলে ঠিক করে রেখেছি তো। আরজুর মা, ও হ্যাঁ, তুমি যদি ছোট মেয়ের কথা বলো তাহলে ভেবে দেখতে পারি। ওসব এখন নয়, বাদ দাও। কাল তিমুর আর তার মামা মামি ইমন আসছে। কত বছর হলো ছেলেটা আসবে। জানি না এখন কেমন দেখতে হয়েছে। সেই 10 বছর বয়সে দেখেছি। এরপর মামা মামি কান্নাকাটি করে নিয়ে গেল ঢাকায়। একমাত্র বাড়ির ছেলে আমাদের। কথাগুলো এক নিঃশ্বাসে বলেই যেন দম নিলেন মাহিদ মির্জা। এই কথা শুনে রিক্তা বেগম চট করে তুলাই বেগমের দিকে তাকালেন। তুলাই বেগম হাসিমাখা মুখের সঙ্গে চায়ের ট্রে নিয়ে আজাদ মির্জাকে চা বাড়িয়ে দিলেন আর মাহিদ মির্জার উদ্দেশ্যে বললেন, ভাইজান, আপনার ভাস্তে এখন অনেক বড় হয়েছে। 2 বছর হবে, পড়ালেখা শেষ করেছে। তাই কাল তাকে বললাম বাড়ি আসতে। আর দূরে রাখতে চাইছি না। মাহিদ মির্জা বললেন, ভালো করছো, তুলাই। এই ফাঁকে ছেলে মেয়ে বিয়েও দিয়ে দেওয়া যাবে, কি বলো? সামনে বসে থাকা আজাদ মির্জা বললেন, খারাপ বলিসনি, দাদু ভাই। আগে বাড়ি তো ফিরুক, এসব কথা তখন হবে। আর ছোট ছেলেরও তো মতামত আছে। তুলাই বেগম বললেন, বাদ দিন তো বাবা, আমি যা বলবো তাই হবে। রিক্তা বেগম বললেন, হবেই তো, আমার দেবরকে যে তুই বশু করে রেখেছিস। কথা ঠিক বললাম? তুলাই বলেই চোখ মুখ রাগীভাবে করে নিলেন। আর নিজের স্বামী মাহিদ মির্জা ও শ্বশুর আজাদ মির্জার উদ্দেশ্যে বললেন, এখন তো মনে হচ্ছে আমার এই বাড়িতে কোনো কথার দাম নেই। কেউ আমার কথার মূল্যায়ন করে না। কথা বলেই উঠে গেলেন নিজের রুমে। আজাদ ও মাহিদ মির্জা তাকিয়ে রইলেন তুলাই বেগমের দিকে। তুলাই বেগম বললেন, আমি মানিয়ে নেব, চিন্তা করবেন না। মাহিদ মির্জা নিজের পায়ের জুতো ও মজা খুলতে খুলতে বললেন, মানলেই ভালো। ও হ্যাঁ, তোমার ছেলে আসলে কিন্তু বলে দিও, ব্যবসা প্রতিষ্ঠানের দিকে একটু নজর দিতে। আমরা দুই ভাই হিমশিম খেয়ে গেলাম। মেহেদি এখনো অফিসে আছে, আসতে দেরি হবে বলেছে আমাকে। একটু খেতে দাও তো। তুলাই, জি, আসুন ভাইজান, খাবার রেডি আছে। আজাদ মির্জার উদ্দেশ্যে তুলাই বেগম বললেন, বাবা, আপনি এখন খাবেন? আজাদ মির্জা বললেন, না, এখন না, আমি একটু খবর শুনবো, কি সব হচ্ছে দেশে। বান্ধবী কোথায় তুই? বাড়িতে নাকি শালার ভাই আসবে? ওই আহাম্মক আমার জীবনের জাতশত্রু। ও আসলে আমার জীবনের সুখ হারিয়ে যাবে রে। কি করব শালার ভাইকে? সেই ছোট থাকতে দেখছি আমি, আর কোনোদিন দেখা হয়নি। শালার ভাইয়ের মামির নাকি বাচ্চা হতো না, তাই দত্তক নিয়েছিল। দত্তক বললেও ভুল হবে, আদর করে পড়াশোনা করতে নিয়ে গিয়েছিল। আর আমাদের পরিবারের শর্ত রেখেছিল যেন বড় না হওয়া পর্যন্ত তাকে বাড়ি না আনার কথা বলা হয়।
তার কিছুদিন পর তার মামির একটা ছেলে হয়, মনে হয় ইমন, এমন কিছু। আমি কি করব বল তো তুই? কাল এলে কালই বিয়ে পড়িয়ে দেবে মনে হয়। ফোনের ওপাশ থেকে আরজুর বান্ধবী রাইকা বলল, তুই ওকে দেখিয়ে দেখিয়ে ভাইয়া ডাকবি, বেশি বেশি করে বুঝলি। তাহলে বিয়ের নাম গুছিয়ে যাবে একেবারে। আর লজ্জায় ফেলবি, সবার সামনে ডাকবি। আরজু বলল, এতে কোনো লাভ নেই, কিছু হবে না মনে হয়। কাল লাইব্রেরি গিয়ে কথা হবে। এখন ফোন রাখো। বলেই ফোন কেটে দিল রাইকা। আরজু বিছানায় শুয়ে শুয়ে ভাবছে, ছোট থাকতে তো অনেক কালো দেখেছি, এত দিনে কেমন যে হয়েছে কালোটা। মনে হয় উগান্ডার প্রেসিডেন্ট হয়েছে। বলেই জোরে জোরে হাসতে লাগলো আরজু। একটু পর দরজা ধাক্কানোর আওয়াজ পেল। ঠিকঠাক হয়ে উঠে বসল। তুলাই বেগম এসেছেন। আর তিনি এসে বললেন, আরজু ডিয়ার, তোমার বাবা এসেছে। আসুন, ভদ্রমেয়ের মতো বাবার কাছে এসে কথা বলুন। আসছি চাচি, তুমি যাও। অবশ্যই মহারানী, তোমার অপেক্ষায় আছি আমরা। আসুন। আরজু যদি কাউকে ভয় পেয়ে থাকে, সেটা হলো তার চাচা ও বাবা। শীতের সকাল। জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে আজাদ মির্জা। পাশে বসে আছে দুই ছেলে, বড় ছেলে মাহিদ ও ছোট ছেলে মেহেদি। রান্নাঘর থেকে চা নিয়ে আসছে পিঙ্কি। তুলাই বেগম সকালের নাস্তা তৈরি করছে। পাশে দাঁড়িয়ে রিক্তা বেগম সবজি কাটাকাটি করছে। ঘর থেকে দ্রুত বেগে ছুটে আসলো আরজু। এসেই বলল, আম্মু, একটু লাইব্রেরি গেলাম, কিছু টাকা থাকলে দাও। রিক্তা বেগম খটখটে গলায় বলল, তোর আব্বুকে বল, দিয়ে দেবে। আমি কে এই বাড়ির? আমার কাছে কোনো কিছু থাকে না। আরজু বুঝতে পারল তার মায়ের মাথা এখন গরম আছে, তাই ভয়ে আর কিছু বলল না। একটু পর মেহেদি মির্জা ডাক দিলেন আরজুকে। আরজু তার কাছে গিয়ে বসল আর বলল, কি হয়েছে চাচু, কিছু বলবে? মেহেদি নিজের পকেট থেকে কিছু টাকা ধরিয়ে দিল আর বলল, কোথায় যাচ্ছ যাও, কিন্তু তাড়াতাড়ি বাড়ি ফিরবে। আরজু উঠে দাঁড়িয়ে বলল, ঠিক আছে। বলেই ঘর থেকে বেরিয়ে গেল। মেহেদি মির্জা বলল, আচ্ছা, তাহলে উঠি, সময় হয়ে গেছে, কাজে যেতে হবে। আজাদ মির্জা বলল, আর একটু সময় দাও, কথা আছে কিছু গুরুত্বপূর্ণ, যাও বলা খুব দরকার। মেহেদি মির্জা বলল, কি কথা? আজাদ মির্জা বলল, সবাই আসুক বলছি। আজাদ মির্জা তার দুই পুত্রবধূকে ডাক দিলেন। রিক্তা ও তুলাই বেগম একে অপরের দিকে তাকিয়ে আজাদ মির্জার কাছে গিয়ে বলল, জি বাবা, কিছু বলবেন? আজাদ মির্জা পিঙ্কিকে বলল, কিরে দাদুমণি, তোর আজ ক্লাস নাই? পিঙ্কি বলল, আছে, তবে একটু পর। পিঙ্কি বুঝতে পেরে বলল, আচ্ছা আমি ঘরে গেলাম, রান্না হলে আমাকে ডাক দিও চাচি আম্মু। তুলাই বেগম বলল, আচ্ছা আম্মু, ডাক দিব। এখন তুমি যাও, কিছু লাগলেই ছোট আম্মুকে বলো। পিঙ্কি বলল, আচ্ছা। সামনের দুই ছেলে ও পুত্রবধূ বসে আছেন। আজাদ মির্জা বলল, অনেক দিন পর আজ দাদুভাই আসছে। বেশি কিছু বলবো না। ছেলে আমাদের বাড়ির বৌমার অনুরোধে ছেলেকে তার মামার কাছে আমরা দিয়ে দিলাম, বড় হওয়া পর্যন্ত। এখন সে আমাদের কাছে আসছে। আমার অনেক বয়স হয়েছে, বেশ একটা দিন বাঁচব বলে মনে হয় না। রিক্তা বেগম কথা বুঝতে পেরে বলতে গেল, কিন্তু বাবা। আজাদ মির্জা বলল, আগে আমাকে কথা শেষ করতে দাও বড় বৌমা, পরে শুনছি তোমাদের কথা। তো আমার কথা হলো, আরজু আর দাদুভাইয়ের বিয়েটা দিয়ে দেওয়া হোক। আমার খুব শখ, আমার দাদুভাইয়ের বিয়ে দেখে পৃথিবীর মায়া ত্যাগ করব। তারা চিহ্ন। রিক্তা বেগম আবার বলল, তাহলে বাবা, বিয়ে হবার দরকার নেই। আর আপনাকেও পৃথিবীর মায়া ত্যাগ করতে হবে না। কারণ আমরা কেউ চাই না আপনি এত তাড়াতাড়ি মারা যান। তাই এই বিষয়ে এখানেই বাদ। আমি বিয়ে হতে দিব না। আজাদ মির্জা হকচকিয়ে গেল। এখন তার কি কথা বলা উচিত? কি বললে বড় বৌমা রাজি হবে? তুলাই বেগম বলল, কেন ভাবি, তাদের বিয়ে হলে এমন কি হবে? আর আমার ছেলে কি তোমার সাথে কোনো দুর্ব্যবহার করছে? রিক্তা বেগম বলল, তা না ঠিক। তাহলে কি এমন সমস্যা বলো? যদি সমস্যার কথা বলতে পারো তাহলে আমি আর কোনোদিন এমন আবদার করব না, কসম করে বলছি। রিক্তা বেগম দমথম মেরে বলল, তখন তুই, এ, মানে, আমার মাথায় চেপে নাচানাচি করবি? এমনি কেউ আমার কথা মানে না এই বাড়িতে। তুলাই বেগম বলল, কে বলছে তোমার কথা এই বাড়িতে কেউ মানে না? ভাবি, আমি কি তোমার কাছে কোনো অপরাধ করে ফেলেছি? আজাদ মির্জা ও মাহিদ মির্জা তাকিয়ে আছে তুলাই বেগমের দিকে। তুলাই বেগম শাড়ির আঁচল দিয়ে চোখের কোণা মুছে ফেলতে ফেলতে বলল, আমি শুধু চেয়েছি আমার ছোট আরজুকে আরো বুকে আগলে নিতে।
বাড়ির মেয়ের ঝামেলা আমরা সইতে পারি, কিন্তু কখনোই একটি বাইরের মেয়ের ঝামেলা নয়। আমি ছোট থেকে আরজুকে বড় করেছি। আরজু কি খায়, কি পছন্দ করে, তার চলাফেরা কেমন, সব আমার জানা। কিন্তু একটি বাইরের মেয়ে কি করে না করে সেটা বোঝা খুব কঠিন। তাই নিজের ছেলের বিয়ে দিতে চেয়েছিলাম তোমার মেয়ের সাথে। এমন আবদার করার জন্য ক্ষমা চাইছি ভাবি। তারা চিহ্ন। রিক্তা বেগম মাথা নিচু করে বসে আছেন, কিছু বললেন না। পাশ থেকে মেহেদী মির্জা বললেন, তোমার ছেলে এখন বেকার। এমন ছেলের সাথে কোনো মা নিজের মেয়ে দেবে? আগে তাকে একটি চাকরি করতে দাও, পরে এসব নিয়ে কথা হবে। আমি এখন উঠি বাবা, আমি গেলাম। আজাদ মির্জা আর কিছু বলল না, মাথায় হাত দিয়ে আবার সেই বাইরের নির্জন কুয়াশায় চোখ মিলিয়ে দিল। মেহেদী মির্জা সোফা থেকে উঠতে যাবে, ঠিক তখনই রিক্তা বেগম বলল, বিয়ের দিন তারিখ ঠিক কবে করবি তুলাই? আজ তো তিমুর আসবে না রে। তুলাই বেগম কিছু না বলে রিক্তা বেগমের গালে একটা চুমু দিল আর ঝাপটে জড়িয়ে ধরল। আজ যেন তার খুশির শেষ হবার নয়। বেশ পরিবর্তন এসেছে চিরচেনা রাস্তায়। সাথে নতুন কিছু মানুষ যুক্ত হয়েছে এলাকায়। চেনা মুখ খুব কম নজরে আসছে। মনে হয় অনেকে মারা গেছেন, আর বাকিগুলোর বিয়ে হয়ে গিয়েছে। শীতের দুপুরের মিষ্টি রোদ মাথার ওপর। মির্জা বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে আছে সুদর্শন সেই পুরুষ। বেশ একটা ফর্সা নয়, তবে যে অতি কালো তাও নয়, যাকে বলে শ্যাম পুরুষ। উচ্চতায় আর মুখের গাম্ভীর্যতাই তার মূল সৌন্দর্য। পরনে সাদা শার্ট ও কালো প্যান্ট। পাশে দাঁড়িয়ে আছেন সেই যুবকের মামা ও মামি ইনা বেগম, তাদের ছেলে ইমন। মামি বলল, তিমুর, ডাক দাও তোমার মাকে। তিমুর চারিদিকে দেখে দরজায় টোকা দিল। সামনে বসে গোগ্রাসে গিলছে রায়কা, যেন সে কতদিন যাবৎ ক্ষুধার্ত, খায় না। আরজু রায়কার সামনে বসে আছে, মাথায় হাত দিয়ে। অনেক ধৈর্য করার পর যখন আর হলো না তখন আরজু বলল, কি রে, আরো অর্ডার দিবি? আরো খাবি? বাসা থেকে যা টাকা আনলাম সব শেষ। কিন্তু তোর খাওয়া শেষ হলো না। রাক্ষসের মতো খেয়ে চলেছিস। তোর হবু বড় তো তোকে আর খুললে উঠাতে পারবে না। কথাগুলো ক্লান্তি মাখা চেহারায় বলেছিল আরজু। রাইকা বলল, নজর দিস না তো, আমি আর কতটুকু মোটা হব? আমার চেয়ে কত মোটা মেয়ে আছে। আরজু বলল, সেই লাইব্রেরি থেকে রেস্টুরেন্ট পর্যন্ত খেতে খেতে আসলি, আবার খাচ্ছিস। সমস্যা নেই, কিন্তু এখন কিছু তো বল।